হ্যাঁ, ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্স। হ্যাঁ। এটাতে কি সমস্যা বলো? মানে স্যার বুঝতে পারি না ভালো করে। ওয়ার্ক এনার্জি ইকুইভ্যালেন্স মানে স্যার কি বলছে? ও বলতে চাইছে যে ওয়ার্ক আর এনার্জি ইকুইভ্যালেন্ট হিসাবে আমরা অনেক সময় ইউজ করে থাকি, তো এটাই কেন বা কি এই জিনিসটাই জানতে চাইছি। হ্যাঁ স্যার। তাহলে আজকে ওয়ার্ক পাওয়ার এনার্জিটাই আমরা ডিসকাশন করি, ঠিক আছে? আমি ভেবেছিলাম হিট করব, কারণ লাস্ট ক্লাসে আমাকে হিট নিয়ে কিছু কিছু জিনিস জিজ্ঞেস করছিল। ঠিক আছে, ওয়ার্ক পাওয়ার হ্যাঁ এনার্জি। স্যার। হুম। ওয়ার্ক তো পাওয়ার তো স্যার ওয়ার্ক পাওয়ার এনার্জি তো ছোট চ্যাপ্টার স্যার, ওটাতে অল্প পানিতেই হয়ে যাবে। হ্যাঁ, তো যদি হয়তো হিটটাও যদি আজকে হয়ে যায়, ফির পরের দিন ক্লাস নিয়ে রোটেশনাল মোশন আর প্রপার্টিজ অফ ম্যাটারটা করিয়ে দেবেন, তো কমপ্লিট হয়ে যাবে আপনার। ঠিক আছে। হ্যাঁ চলো তাহলে ওয়ার্ক, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তাহলে। আচ্ছা, ওয়ার্কের ব্যাপারে কি কি জানো বলো তো? ওয়ার্ক আমরা কি জানি? ওয়ার্ক ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। মানে ওয়ার্ক ইকুয়ালস টু এফ ভেক্টর ডট এস ভেক্টর, তাই তো? এবার যদি ডট প্রোডাক্ট ওঠে তাহলে আমরা কি পাচ্ছিলাম? এফ এস কস থিটা। আচ্ছা, এবার ওয়ার্কের ইউনিট কি বলো? জুল। হ্যাঁ, জুল তো মানে একবারে, হ্যাঁ একদম অ্যাবসলিউটলি রাইট, জুল। এছাড়া আমরা এখান থেকে যে ইউনিটটা পাচ্ছি সেটা হচ্ছে নিউটন নিউটন মিটার। মিটার। নিউটন মিটার, ঠিক আছে। এবার তোমাদের সিলেবাসে পজিটিভ ওয়ার্ক আর নেগেটিভ ওয়ার্কের ব্যাপারে বলা আছে। পজিটিভ ওয়ার্ক কি? পজিটিভ ওয়ার্ক হচ্ছে যখন এই যে থিটাটা, এর ভ্যালুটা যখন পজিটিভ থাকবে তখন পজিটিভ ওয়ার্ক, আর যখন এর ভ্যালুটা নেগেটিভ হয়ে যাবে তখন নেগেটিভ ওয়ার্ক। জানো তো কসের ভ্যালু কখন নেগেটিভ হয়? এই জিনিসটা জানো তো? এই এরকম, এই ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো পজিটিভ, এখানে শুধু সাইন পজিটিভ, এখানে ট্যান পজিটিভ, এখানে কস পজিটিভ। তার মানে যদি এই থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তাহলে পরে ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক হবে। কি বললাম, বোঝা গেল? যদি 0 থেকে 90-র মধ্যে থাকে, মানে ফর পজিটিভ ওয়ার্ক থিটাকে কি হতে হবে? π/2 থেকে ছোট হতে হবে আর 0 থেকে বড় হতে হবে। তাহলে এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন আসতে পারে, পজিটিভ ওয়ার্কের জন্য থিটার রেঞ্জ কত? থিটার রেঞ্জ কত? 0 থেকে π/2, এই রেঞ্জের মধ্যে যদি থাকে তাহলে সেটা পজিটিভ ওয়ার্ক হবে, ঠিক আছে। যদি এর থেকে বেশি হয়ে যায়, মানে যদি থিটা ইজ গ্রেটার দ্যান π/2 হয়, তাহলে সেটা কী হবে? নেগেটিভ ওয়ার্ক, ঠিক আছে। মানে যদি থিটার ভ্যালুটা ইকোয়ালস টু পাই হয়ে যায়, ঠিক আছে, মানে জিনিসটা ইমাজিন করো, ধরো এখানে একটা বস্তু আছে, এটা ধরো একটা সারফেস, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, যার মাস হচ্ছে এম। এবার তুমি করছো এই ডিরেকশানে ওকে ফোর্স অ্যাপ্লাই করছো, তাহলে ওর মোশন কোন ডিরেকশানে হওয়া উচিত? এই ডিরেকশানে হওয়া উচিত। ধরো এটা রাইট ডিরেকশান, এটা লেফট ডিরেকশান, রাইট ডিরেকশানে হওয়া উচিত, যেহেতু তোমার ফোর্স অ্যাপ্লাইং ফোর্সের ডিরেকশান রাইট ডিরেকশানে। কিন্তু তার পরিবর্তে তুমি দেখতে পাচ্ছ যে এই বডিটা এই ডিরেকশানে মুভ করছে। তার মানে কি? পুরোপুরি যে তোমার এই পুরো 180 ডিগ্রি অপোজিট দিকে মুভ করছে, এটা 180 ডিগ্রি হয় না? তাহলে 180 ডিগ্রি যদি অপোজিট দিকে মুভ করে তখন সেই ওয়ার্কটাকে আমরা কি বলবো? নেগেটিভ ওয়ার্ক। যদি থিটা পাই এর ইকুয়াল হয় তখন সেটাকে আমরা কি বলবো? নেগেটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক কি বোঝা গেল? এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। স্যার কেমন টাইপের কোশ্চেন আসবে? ওই তো ধরো বলে দিল রেঞ্জ অফ পজিটিভ ওয়ার্ক, পজিটিভ ওয়ার্কের জন্য রেঞ্জ কত হতে হবে, এটা পজিটিভ ওয়ার্কের রেঞ্জ। নেক্সট কোশ্চেনে ধরো নেক্সট একটা কোশ্চেন হতে পারে যে এর মধ্যে কোনটা নেগেটিভ ওয়ার্ক,
ঠিক আছে, কোন কন্ডিশনে নেগেটিভ ওয়ার্ক হবে, যখন থিটা ইকুয়ালস টু পাই হবে। নেগেটিভ ওয়ার্কের 180 ডিগ্রি হলে তো নেগেটিভ হয়। হ্যাঁ, ওই তো 180 ডিগ্রি, বা পাই মানেই তো 180 ডিগ্রি না, তাই না? হ্যাঁ, যখন -1 হয় তো। বাকিটা বুঝতে পারলে তো কি বললাম? আচ্ছা, নো ওয়ার্ক কখন হবে? নো ওয়ার্ক যখন কন্ডিশন, থিটা 0 হবে। নো ওয়ার্ক কন্ডিশন, নো ওয়ার্কের কন্ডিশনটা কি? নো ওয়ার্ক কন্ডিশন মানে ডাব্লিউ ইকুয়ালস টু 0, আর ডাব্লিউ ইকুয়ালস টু আমরা কি জানি, এফ এস কস থিটা। এবার ধরো কোনো অঙ্কে এফ আর এফ পার্টিকুলার কোনো ভ্যালু দেওয়া আছে, কিন্তু এই থিটাটা যদি 0 ডিগ্রি হয়, কস 0-র ভ্যালু কত? সরি, থিটাটা যদি 90 ডিগ্রি হয়, ভুল বললাম, যদি 90 ডিগ্রি হয়, তার মানে ধরো তোমার এই দিকে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আর তার সাথে পারপেন্ডিকুলারলি ফোর্স আছে, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, তখন কিন্তু ওয়ার্ক ডান 0 হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে নো ওয়ার্কের কন্ডিশন এটা। আচ্ছা, তোমাদের প্রিভিয়াস ইয়ারে ওয়ার্ক এনার্জি থেকে যেই কোশ্চেনগুলো এসছে, তাহলে সেগুলো একটু জিজ্ঞেস করি, দেখি তোমরা পারো কিনা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এমসিকিউ, ফার্স্ট এমসিকিউটা লিখছি, ঠিক আছে? কোশ্চেন হচ্ছে, অ্যান অবজেক্ট at rest, একটি বস্তু স্থির অবস্থায় আছে, মে হ্যাভ, একটি বস্তু যখন স্থির অবস্থায় থাকে তখন তার মধ্যে কি থাকে? অপশন এ বলেছে মোমেন্টাম, মোমেন্টামকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? মোমেন্টামই লিখে দিচ্ছি। অপশন বি বলেছে পোটেনশিয়াল এনার্জি, অপশন সি বলেছে ভেলোসিটি, স্যার পোটেনশিয়াল এনার্জি হবে কি? অপশন ডি, হ্যাঁ, অপশন ডি বলেছে কাইনেটিক এনার্জি। এবার পোটেনশিয়াল এনার্জি হবে, অ্যাবসলিউটলি রাইট। এবার পোটেনশিয়াল এনার্জির আমাদের ফর্মুলাটা কি একটু বলো? mgh, মাস ইনটু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইনটু হাইট। mgh, রাইট। তাহলে পোটেনশিয়াল এনার্জি হবে, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে mgh। এবার একটা জিনিস বলো, যে পোটেনশিয়াল এনার্জি কি সবসময় হাইটে থাকলেই হবে, নাকি আরো অন্য কোনোভাবে আমরা পোটেনশিয়াল এনার্জি গেইন করতে পারি? পোটেনশিয়াল এনার্জির ডেফিনেশনটাই দেখবে বলা আছে যে দুটো কারণে হতে পারে, এক হচ্ছে যদি হাইটে থাকে, দুই হচ্ছে যদি ওর শেপ চেঞ্জ হয়, মানে পার্টিকুলার যদি কোনো একটা শেপ নিয়ে নেয়, তাহলেও কিন্তু সেটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হতে পারে, ঠিক আছে? যেমন আমরা যখন তীর ধনুক দেখি, ঠিক আছে, আমরা কি করি, এরকম ধরো ধনুক হয়, এটা, এক মিনিট, স্যার আর একটা কোশ্চেন ছিল, আমাদের কলেজে স্যার শুধিয়েছিল, মানে ইলেকট্রন ভোল্ট কি হয় আর কার উপরে ডিপেন্ড করে, এটার বারে মানে এক্সটার্নালি শুধাইছিল। কোশ্চেনটা বলো। স্যার ওই ইলেকট্রন ভোল্টের বারে মে শুধাইছিল, আর ওটা কার উপরে ডিপেন্ড করে, আর কি কাইনেটিক না পোটেনশিয়াল এনার্জির উপরে ডিপেন্ড করে, কি হয় কনস্ট্যান্ট থাকে তো কি হয়, এইগুলো শুনতে পেয়েছি। ওটা মানে বুঝতে পারিনি, পেছনে বসেছিলাম আমি, ওই ইলেকট্রন ভোল্ট খালি শুনতে পেয়েছিলাম। আচ্ছা, দেখো এটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ভোল্টেজকে আমরা যখন এক্সপ্লেন করি, ভোল্টেজ ইকুয়ালস টু কি হয়, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই
চার্জ, ঠিক আছে। ভোল্টেজের ডেফিনেশন হচ্ছে ধরো ইনফাইনাইট ডিস্টেন্সে কোনো একটা চার্জ আছে, ঠিক আছে, ইনফাইনাইট ডিস্টেন্সে কোনো একটা চার্জ আছে, পজিটিভ চার্জও হতে পারে নেগেটিভ চার্জও হতে পারে। সেই চার্জটাকে যদি আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসতে হয় ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, তাহলে আমাকে এই ডাব্লিউ অ্যামাউন্টের ওয়ার্ক করতে হবে। কি বললাম বোঝা গেল? ইনফাইনাইট ডিস্টেন্সে আমার একটা চার্জ আছে, সেই চার্জটাকে যদি আমরা ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসতে চাই তাহলে আমাকে ডাব্লিউ অ্যামাউন্টের একটা ওয়ার্ক করতে হবে। এই ওয়ার্কটা ওই চার্জের মধ্যে অ্যাজ এ ভোল্টেজ হিসাবে স্টোরড হবে। আর একটু ভালো করে বলছি শোনো, তুমি ধরো আজকে একটা প্রোটন নিয়ে এখানে রেখে দিলে, প্রোটনের চারিপাশে কী হবে বলো? প্রোটন থেকে কী হবে? ইলেকট্রিক ফিল্ডের লাইনগুলো বেরোবে না এরকম করে? পজিটিভ থেকে কি ফিল্ড লাইন্সগুলো বাইরের দিকে বের হয়, জানো তো এটা? না, নিউক্লিয়াস থেকে না, যে কোনো পজিটিভ চার্জ থেকে এরকম হয়। আচ্ছা, তুমি 11-12 পড়ে এসছো নাকি মাধ্যমিক? না না স্যার, 10th পাস করে এসেছি। আচ্ছা, 10 পাস করে এসছো, তাহলে বলছি শোনো। আচ্ছা, পজিটিভ চার্জকে কি করে? অ্যাট্রাক্ট করে না রিপেল করে? অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাক্ট করে। পজিটিভ চার্জ সবসময় পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। ভুল। পজিটিভ চার্জ না না, পজিটিভ চার্জকে তো রিপেল করবে। পজিটিভ আর নেগেটিভ হবে। হ্যাঁ, যদি এখানে একটা আমি নেগেটিভ চার্জ রাখতাম তাহলে নেগেটিভ চার্জটা কি করতো? অ্যাট্রাক্ট করতো। আচ্ছা আচ্ছা। দেখো, নেগেটিভ চার্জের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রিক ফোর্সের যে লাইন্সগুলো থাকে ওগুলো ইনওয়ার্ড ডিরেকশন হয়, আর পজিটিভ থেকে আউটওয়ার্ড ডিরেকশনে হয়, ঠিক আছে। তার মানে কি এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রিক ফোর্স লাইন অর ফ্লাক্স, ঠিক আছে। এই ফ্লাক্সগুলো কোনো একটা পার্টিকুলার প্লেনের মধ্যে থাকলে তখন সেটাকে কি বলা হয়? ফিল্ড, ঠিক আছে। এবার ধরো এরকম একটা চার্জ আছে, তার একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এবার সেই ফিল্ডে তুমি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, ধরো এই যে ডিস্টেন্সটা ধরো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একটা চার্জকে এর ফিল্ডের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছো। তো দূরে থেকে কিছুকে নিয়ে আসতে গেলে আমাকে কী করতে হবে? ওয়ার্ক করতে হবে। সে ওয়ার্কটা এই চার্জের মধ্যে অ্যাজ এ ভোল্টেজ হিসেবে স্টোরড হবে। এবার এই কিউটা হচ্ছে রিপ্রেজেন্ট করছে চার্জকে। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ ইকুয়ালস টু কি লিখতে পারি? ডাব্লিউ ইকুয়ালস টু লিখতে পারি না ভি ইন্টু কিউ, ঠিক আছে। এই কিউটা ধরো একটা ইলেকট্রন, ঠিক আছে। তাহলে এই যে ইলেকট্রনের চার্জ ইন্টু ভোল্ট, সেটাকে আমরা ইলেকট্রন ভোল্ট বলি। কি বললাম বোঝা গেল? কি বললেন স্যার? একটু আরেকবার রিপিট করবেন প্লিজ স্যার। আচ্ছা, এই ভি ইকুয়ালস টু কি হয়? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। মানে কিউ অ্যামাউন্টের একটা চার্জকে যদি আমাকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে কোনো একটা চার্জের ফিল্ডে বা ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে ওয়ার্ক ডান করতে হবে এই ডাব্লিউ। সেই ওয়ার্ক ডানটা কত? ওয়ার্ক ডান ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। এবার এই কিউটা চার্জ। এবার চার্জের সবচাইতে স্মলেস্ট ইউনিট কি? ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। হ্যাঁ, এই অ্যামাউন্টের চার্জ, ঠিক আছে, এই অ্যামাউন্টের চার্জ ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আনতে যে পরিমাণ ওয়ার্ক করতে হবে সেটাকে আমরা অ্যাজ এ ভোল্টেজ হিসেবে স্টোর করতে পারি। সেই ডাব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ হয়। এতটুকু মনে রাখো। পরে তোমার কোন ডিপার্টমেন্ট? তোমার স্যার আমার মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তাহলে এগুলো অত প্রয়োজন নেই, ঠিক আছে। যাদের ইলেকট্রিক্যাল তারা পরের সেমিস্টারগুলোতে এগুলো আরও ডিটেলসে পড়বে, ঠিক আছে। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে যে ভি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান, আর কিউ মানে কি হচ্ছে? কিউ মানে হচ্ছে চার্জ, ঠিক আছে। চার্জ, আধান, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, ঠিক আছে। কিউ হচ্ছে চার্জকে রিপ্রেজেন্ট করছে। যাই হোক, নেক্সট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নেক্সট কোশ্চেনটা দেখি তোমরা বলতে পারো কিনা। কোশ্চেনটা আসতে পারে, ঠিক আছে।
স্যার মেকানিক্যালে মানে কোন কোন সাবজেক্ট থাকে যেগুলো ফার্স্ট সেমিস্টারে আছে ওইগুলো নিয়ে মানে বেশি ফোকাস করলে কনসেপ্ট গুলো ভালো করে সমঝলে ভালো হবে? থার্মোডাইনামিক্স, হিট, মানে লাস্টের চ্যাপ্টারটা। লাস্টের চ্যাপ্টারটা প্লাস ফোর্স, মোশন, এগুলোও দরকার আছে। আচ্ছা, কি বলেছে, বডি অফ মাস এম হ্যাজ কাইনেটিক এনার্জি একটা এম মাসের বডির কাইনেটিক এনার্জি হচ্ছে কে, ঠিক আছে, সরি কাইনেটিক এনার্জি ই দিয়ে রিপ্রেজেন্ট করেছে এখানে। বাকিরাও শুনতে পাচ্ছ তো, একজনই খালি কথা বলছে। এখানে বলেছে ইটস মোমেন্টাম উইল বি, মোমেন্টাম কত হবে এটা জানতে চেয়েছে। অপশন এ বলেছে 2m ডিভাইডেড বাই ই, অপশন বি বলেছে রুট ওভার 2me, অপশন সি বলেছে ই স্কোয়ার ডিভাইড বাই 2m, আর অপশন ডি বলেছে নান অফ দি অ্যাভাব। বাকিটা বলো তো, বিটা তো হবে হয়তো অ্যান্সার, বাট কি করে করলে? বাকিরা কি দেখতে পাচ্ছ? কাইনেটিক স্যার কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের ওটা রিলেশনশিপে এই ফর্মুলাটা আছে। হ্যাঁ, বাট মানে তোমাদের ওটা হাফ এম ভি স্কোয়ার করবো, ফির উপরে ইন্টু এম বাই এম করবো, তো এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার হবে। তো এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার কি হয় আমাদের পোটেনশিয়াল, পি স্কোয়ার হয়, মোমেন্টাম হয়, অমনি করে রাইট, হবে ওটা। রাইট, ও ঠিকই স্যার বললো, ঠিক আছে। স্যার এটা কি ডিরাইভ করতে দেয়? হ্যাঁ, ডিরাইভ করতে হবে, কারণ দেখো কি বলেছি, ইচ এমসিকিউ কন্টেন্স 2 মার্কস, মানে প্রত্যেকটা এমসিকিউতে 2 মার্কস করে থাকবে। সেখানে হচ্ছে প্রথমত 1 মার্কস থাকবে কারেক্ট অপশন টিক করার জন্যে, আরও 1 মার্কস থাকবে সেটার কারেক্ট এক্সপ্লানেশন দিতে হবে। কি বললাম বুঝলাম, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, যদি স্যার আমাদের অপশন সহি থাকে কিন্তু যদি আমাদের ওই এক্সপ্লেনেশনটা ভুল থাকে তো কি আমরা জিরো পাবো? মানে মানে কোনোটাতে পারলাম না আর বানিয়ে বানিয়ে লিখে দিলাম তো কি জিরো দেবেন স্যার? সেটা সেটা আমি জানি না, বুঝলে, সেটা তোমাকে হয় ডেভিড স্যারকে জিজ্ঞেস করলে জানতে পারবে, তা না হলে কলেজের প্রফেসরকে জিজ্ঞেস করবে, বুঝলে, কারণ ওটা আমার জানা নেই। আমার যতদূর আমার মনে আছে, গতবারও এই কোশ্চেনটা একজন জিজ্ঞেস করেছিল, আমার মনে হয় অন্য কেউ একজন ক্লাসে উত্তর দিয়েছিল, কোনো একটা স্টুডেন্টই, যে যদি এক্সপ্লেনেশন ভুল হয় তাহলে পরে কিন্তু মার্কস পাওয়া যাবে না। আমার এটা মনে আছে, ঠিক আছে, এবার তুমি এটা কলেজে একবার জিজ্ঞেস করবে। হ্যাঁ বাকিরা কি কিছু জানো এটার ব্যাপারে? স্যার আপনি যেটা বললেন সেটাই, এক্সপ্লেনেশন ভুল দিলে মার্কস কাটা যাবে, পুরোটাই 2 মার্কসই কাটা যাবে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এক্সপ্লেনেশনটা যদি না জানা থাকে তাহলে সেটা দেওয়ার কোনো দরকার নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচুর পরীক্ষায় এসছে। কিভাবে করব এটা ও কিন্তু বললো, তা আমি করে দিচ্ছি। সেটা হচ্ছে ই কস্ট আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। এবার এখানটাতে আমরা কি করব, এখানটাতে আমরা বোথ সাইডে করবো। হ্যাঁ, তাহলে এম গুণ করে দেবো। এবার যদি আমরা এম গুণ করি তাহলে কি পাবো, এম ই, এই টুটা এপাশে নিয়ে আসলাম, 2 ইকুয়ালস টু এম স্কোয়ার ভি স্কোয়ার। এম স্কোয়ার ভি স্কোয়ার মানে আমরা কি জানি, পি মোমেন্টামের পি স্কোয়ার ইকুয়ালস টু 2m ই, তাহলে পি ইকুয়ালস টু রুট ওভার 2m ই। বোঝা গেল? যারা ক্লাস করছো বাকিরা বুঝতে পারলে? এম ভি কে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, পি হচ্ছে মোমেন্টাম। ক্লিয়ার? বুঝতে পারলে? আচ্ছা, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল পড়েছো? তুমি ছাড়া বাকিরা বলো তো। দেবজ্যোতি, BID CST 25, শুনতে পাচ্ছ দেবজ্যোতি?
হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তুমি ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালটা পড়েছো? আচ্ছা, বাকি কেউ পড়েছো? স্যার হ্যাঁ পড়েছি স্যার, আমি পুরোটাই পড়েছি। প্রিন্সিপাল। হ্যাঁ, বলো তো একটু ওয়ার্ক এনার্জি প্রিন্সিপালটা। স্যার ওটাই না বলছেন, ওই ওয়ার্ক এনার্জি থিওরামটা? বলো তো। হ্যাঁ, ওয়ার্ক এনার্জি থিওরামটাই ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল, বলো তো। The work done by a force in displacing a body is measured by kinetic energy according to the work energy principle. Kinetic energy and work done are equivalent. হ্যাঁ, তার মানে আমি জাস্ট শর্ট এখানে লিখছি, ঠিক আছে? ওয়ার্ক এনার্জি স্যার প্রিন্সিপাল। হ্যাঁ, বলো। স্যার আমি এটা জানি, মানে ওই ডেরিভেশন করে ইন্টিগ্রেশন করে পরে ফির ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জিরো। আমি এটা জানি। ওই ওই কি বলে, ওই স্টেটমেন্টটা মানে কেমন করে লিখবো, ওটা আমি জানি না, মানে ওটা দেখিয়ে তো আচ্ছা, দেবেন? proof। হ্যাঁ, প্রুফটাও ইম্পর্টেন্ট। প্রুফটা আমি করিয়েছিলাম ক্লাসে, ঠিক আছে? মনে আছে তোমাদের? হ্যাঁ হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ, প্রুফটা করেছিলাম। স্টেটমেন্টটা এটাই যে ওয়ার্ক ডান কোনো একটা বডিতে ওয়ার্ক ডান যেটা আমরা করছি, ঠিক আছে, ইট ক্যান বি মেজার্ড বাই দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। মানে জাস্ট ডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা কে ই। তুমি একটা বডির উপরে যা ওয়ার্ক ডান করবে সেই ওয়ার্ক ডানটাকে তুমি কাইনেটিক এনার্জির চেঞ্জকে যদি মেজার করো, তাহলে ওয়ার্ক ডানটা মেজার হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো কি স্যার বলছো? এটার একটু থিওরামটা লিখবেন না? থিওরামটা বলে দিলাম তো, বইয়ের মধ্যে আছে, লিখে দিতে হবে। হ্যাঁ স্যার, লিখে দিন না, একটু ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, লিখে দিচ্ছি। Work done by a force is লেখো, লিখে দিচ্ছি, ছাড়ো। স্যার আপনি বলুন, আমি লিখে নেব না না, আমি যদি। লিখে দিচ্ছি। দেখে দেখে লেখো, বাকিরাও লিখতে পারবে তাহলে। Okay. Work done by a force in displacing a body is measured by the change in kinetic energy of the body. কাইনেটিক এনার্জিটাকে কে লিখে দিলাম, ঠিক আছে? এতটুকু যদি লেখো তাহলেই হবে। বোঝা গেল? আর প্রুফটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রুফটা করিয়েছিলাম, এখন আর করাচ্ছি না, ভিডিওটা দেখবে, ঠিক আছে? এই কোশ্চেনটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, ফ্রিকশনের থেকে একটা কোশ্চেন এসছে 2021-এ, স্টেট দ্য লজ অফ লিমিটিং ফ্রিকশন। জানো লিমিটিং হ্যাঁ স্যার ফ্রিকশন? দ্য
The magnitude of the force of limiting friction and the normal reaction হচ্ছে কি ওই যে ইন মানে ভেরিয়াস হবে তাকে মানে এফ ভেরিয়াস আর একদম রাইট। আর আরটা হচ্ছে অপোজিট ডাইরেকশন হয় থাকে সব সময়। হ্যাঁ আর রাইট। এটা হচ্ছে নেচারাল মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে থাকে। রাফনেস আর স্মুথনেস এর উপরও ডিপেন্ড করে। হুম রাইট, এই তিনটে লিখলেই বাহ, ভালোই পড়াশোনা হয়েছে। স্যার স্যার একবার আপনি বলবেন তো ল অফ লিমিটিং ফ্রিকশন মানে ও আমার শুধু ওই ডিপেন্ড গুলো লেখা আছে, ওই ল গুলো লেখা নেই, জানি কিন্তু মানে একটু বললে কনফার্ম হতাম। আচ্ছা, ফার্স্ট যেটা বললো একজন, সেটাই যে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন এফ বিটুইন এনি টু বডিজ, ঠিক আছে, যে কোনো দুটো বডির মধ্যে লিমিটিং ফ্রিকশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য নর্মাল রিয়াকশান। তার মানে ও যেটা বললো যে লিমিটিং ফ্রিকশন এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এন অর আর। নর্মাল রিয়াকশানকে এন বা আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তাহলে নর্মাল রিয়াকশান যত বাড়বে তত আমার কী হবে, ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুও বাড়বে। এবার নর্মাল রিয়াকশানটা মানে কি, নর্মাল রিয়াকশান মানে জাস্ট এমজি অর ডাব্লিউর সাথে ইকুয়াল, যদি প্লেনটা এরকম প্লেন হয়, ঠিক আছে, ইনক্লাইন প্লেন না হয়। তাহলে এখানে যেটা আছে ওর নিচের দিকে কি কাজ করছে, ওয়েট ইকুয়ালস টু এমজি, ওর উপরের দিকে কি কাজ করছে, আর। তাহলে আর ইকুয়ালস বা আর বা এন, ঠিক আছে, সেটা কিন্তু জাস্ট ইকুয়াল হবে। কি বললাম বোঝা গেল? তাহলে যত মাস বাড়বে তত নর্মাল রিয়াকশান বাড়বে, তত ফ্রিকশনাল ফোর্স বেশি হবে। তার মানে ভারী বস্তুকে সরাতে আমাকে কি বেশি অ্যাপ্লাই করতে হবে ফোর্স, তাই না? বুঝতে পারলেন? ভারী বস্তুকে সরাতে কেন আমাদের বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হয়? কারণ নর্মাল রিয়াকশান বেড়ে যায়, ফ্রিকশনাল ফোর্সও বেড়ে যায়। বোঝা গেল? এটা হচ্ছে ফার্স্ট ল। নেক্সট যেটা বললো সেটা হচ্ছে এই ভ্যারিয়েশন ওঠার পরে একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে আমরা এফ ইকুয়ালস টু কী লিখতে পারবো, মিউ এন। এখানে যে মিউটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা কিসের উপর ডিপেন্ড করে? এই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন নেচার অফ মেটেরিয়াল অফ সারফেস আর নেচার অফ সারফেস আর হচ্ছে মেটেরিয়ালের উপরে, দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে নেচার অফ সারফেস আর 2 নম্বর হচ্ছে কি মেটেরিয়াল আমরা ইউজ করেছি, মানে সেটা কপার হলে আলাদা হবে, আয়রন হলে আলাদা হবে, আর সিলভার হলে আলাদা হবে। স্যার এটাতে মানে গুড কন্ডাক্টর কি হয় লিমিটিং মানে ফ্রিকশনে? না, গুড কন্ডাক্টরের সাথে ফ্রিকশনের এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এক মিনিট, হ্যাঁ দাঁড়াও। বলো কি বলছিলে, কিছু বলছিলে? স্যার এটা বলছিলাম কি কোনো ম্যাটেরিয়াল উপরে মানে কোনো তো ব্যাড কন্ডাক্টর या फिर গুড কন্ডাক্টর এমনি তো কিছু হবে না ম্যাটেরিয়াল উপরে যদি ডিপেন্ড করে, মানে না দেখো, না ফ্রিকশন তো আলাদা ধরনের জিনিস। ধরো গ্লাস, মানে আমি কাচের কথা বলছি, মানে গ্লাস তো একটা খুব ব্যাড কন্ডাক্টর, তাই না? কিন্তু গ্লাসের ফ্রিকশন অনেক কম হয়। এবার ফ্রিকশনের সাথে মেটেরিয়ালের কন্ডাক্টিভিটির কোনো রিলেশন নেই, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? ফ্রিকশনের নেই কিন্তু ওই কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনে আছে কন্ডাক্টিভিটির সাথে। হ্যাঁ না, নেই তো। কন্ডাক্টিভিটির সাথে ডিপেন্ড কেন করে ওর উপরে ডিপেন্ড কেন করে, তাহলে তোমাকে মেটেরিয়াল সায়েন্স পড়তে হবে, বুঝলে? ওটা কেন ডিপেন্ড করে তাহলে তোমাকে ওটা মেটেরিয়াল সায়েন্স পড়তে হবে। ওটা আমারও জানা নেই, কিন্তু কন্ডাক্টিভিটির সাথে ফ্রিকশনের কোনো সম্পর্ক নেই। ও মেটেরিয়াল সায়েন্স পড়লে তুমি জানতে পারবে যে মানে ল্যাটিস কি জিনিস জানো তো?
এই কেমিস্ট্রিতে ল্যাটিস এনার্জি কি? হ্যাঁ, ল্যাটিস এনার্জির কথা আমি বলছি না, জাস্ট মানে স্ট্রাকচার তোমাকে বুঝতে হবে। বিভিন্ন মানে মেটেরিয়ালের স্ট্রাকচার আলাদা হয়, তাদের ল্যাটিস আলাদা হয়। এবার যেটা স্ট্রাকচার মানে যতটা ভালো, তাহলে স্ট্রাকচার ভালো হলে কী হবে, তাদের স্পেসিং কম হবে। স্পেসিং কম হলে সেখানে মানে আপস অ্যান্ড ডাউনস কম হবে। এরকম অনেক ব্যাপার আছে, অত ডিটেলসে ডিপ্লোমার জন্য প্রয়োজনও নেই। ডিপেন্ড করে এতটুকু জানো তাহলেই হবে। কেন ডিপেন্ড করছে জেনে লাভ নেই, বুঝলে? যেমন ধরো আমি তোমাকে বলছি, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়ান কাইন্ড অফ অ্যাট্রাকটিভ ফোর্স, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময় অ্যাট্রাক্ট করে, তাই তো? কিন্তু কেন অ্যাট্রাক্ট করে, এটা তো তুমি যদি এখন জিজ্ঞেস করো যে কেন অ্যাট্রাক্ট করে, বলা মুশকিল, কেউই বলতে পারবে না আমার মনে হয়। মানে আমরা জানি তো এটা, যে ধরো এটা ধরো পৃথিবীর ওপরে তুমি এখানে ধরো একটা আপেল ওপরের দিকে ছুড়লে আপেলটা সবসময় নিচের দিকে পড়বে। কেন পড়বে? ডিউ টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। আমরা এটা বলি তো, কিন্তু এটা অ্যাট্রাকশন ফোর্সই কেন, এটা রিপালসিভ ফোর্সও তো হতে পারতো, তাই না? অ্যাট্রাকশন কেন করছে তুমি যদি এটা জিজ্ঞেস করো, এটার কারেক্ট এক্সপ্লেনেশন দেওয়াটা খুব মুশকিল। আর এটা মেটেরিয়ালের উপর কেন ডিপেন্ড করে, এটা মেটেরিয়াল সায়েন্সের ব্যাপার, ঠিক আছে? আমি নিজেও অতটা জানি না, বাট ডিপেন্ড করে এতটুকু জানি। চলো নেক্সট নিউমেরিক্যালস আছে, নিউমেরিক্যালসটা আমরা করি, ঠিক আছে? বাকিদের কোনো প্রশ্ন আছে এরকম, ও যেটা জিজ্ঞেস করলো যে মেটেরিয়ালের নেচারের উপর কেন ডিপেন্ড করে? এত কঠিন প্রশ্ন যদিও আসবে না, আর আমার নিজেরও জানা নেই এটা। চলো নেক্সট কোশ্চেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে একটা নিউমেরিক্যাল। এ বডি ইজ পুলড অ্যালং এ হরাইজন্টাল প্লেন থ্রু এ ডিস্টেন্স 5 মিটার। A body is pulled along a horizontal plane through a distance of 5 meter by applying a constant force of 4 Newton. Constant force of 4 Newton. Constant force of 4 Newton. Find the work done by the force. Find the work done by the force when দুটো কন্ডিশনের কথা বলেছে। এক নম্বর, দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড অ্যালং দ্য প্লেন। বলেছে the force is applied at an angle of 60 degree with the plane. Force is applied এটা
স্যার এটা 20 আসবে ফার্স্ট ডেটটা। 20, হ্যাঁ 4 5 20, হ্যাঁ তাই আসবে। তারপরেরটা আর এটা 10 আসবে। রাইট। cos 60 degree root 2 by 2 by 20 tan root 2 না cos 60 degree half হয় half 10 হয়। বাকিরা কি করে করলো, কি বলেছে দেখো কোশ্চেনটা বলেছে বডি ইজ, যখনই কোনো একটা নিউমেরিক্যাল কোশ্চেন দেবে কোশ্চেনটা পড়বে আগে ভালো করে, খুব ইজি কোশ্চেন। বলেছে বডি ইজ পুলড অ্যালং এ হরাইজন্টাল প্লেন থ্রু এ ডিস্টেন্স অফ 5 মিটার। ডিস্টেন্স বলে দিয়েছে, ডিস্টেন্স মানে এস বলে দিয়েছে, ঠিক আছে, 5 মিটার। নেক্সট কী বলেছে, অ্যাপ্লাইং এ কনস্ট্যান্ট ফোর্স অফ 4 নিউটন। এফও বলে দিয়েছে, এফ কত বলে দিয়েছে, 4 নিউটন। নেক্সট কী বলেছে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স হোয়েন। দুটো কোশ্চেন আছে। ফার্স্ট হচ্ছে ফোর্স ইজ অ্যাপ্লাইড অ্যালং দ্য প্লেন। অ্যালং দ্য প্লেন মানে কোনো রকম কোনো অ্যাঙ্গেল নেই, মানে থিটা ইকস টু অ্যালং দ্য প্লেন মানে থিটা ইকস টু 0 ডিগ্রি। আর নেক্সট বলেছে অ্যাপ্লাইড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য প্লেন, তার মানে এখানে থিটা ইকস টু 60 ডিগ্রি। তাহলে আমরা ফার্স্ট এরটার সলিউশন বের করব, 1 নম্বরের, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হয় আমাদের, এফ ডট এস। f dot s cos 0 degree ডট প্রোডাক্ট উঠলে কি হয়, এফ এস কস থিটা। প্রথমে থিটার ভ্যালু 0 বসাবো, এফ কত আছে 4 মাল্টিপ্লাইড বাই এস কত আছে 5, কস 0 ভ্যালু কত হয় 1। তাহলে ও যেটা বললো 20 ইউনিট কি হবে, নিউটন মিটার বলতে পারো, হ্যাঁ জুল বা নিউটন মিটার, ঠিক আছে। এবার হয়ে গেল নাম্বার 2তে জাস্ট থিটার জায়গায় আমরা বসাবো 60। ডাব্লিউ ইকুয়ালস টু স্টেপ প্রত্যেকটা করবে, ঠিক আছে, আমি যেমন স্টেপ প্রত্যেকটা করছি প্রত্যেকটা স্টেপ দেখাবে, স্টেপ মার্ক থাকবে, ঠিক আছে। তাহলে এফ এর জায়গায় হচ্ছে 4 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই cos 60 এর ভ্যালু কত, half 1/2। তাহলে 2 কে কাটলে 2, তাহলে 10 নিউটন মিটার। বাকিটা বোঝা গেল? চলো নেক্সট আরো একটা কোশ্চেন। আচ্ছা তোমরা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অ্যাঙ্গেল অফ রিপোজ এগুলো মনে আছে? স্যার একটু আমি ভুলে গেছি, তো একটু যদি বলে দেন তো ভালো হবে। হ্যাঁ স্যার মনে আছে। স্যার একটু আপনি explain করে দেবেন তো। আচ্ছা ঠিক আছে, দেখো ফ্রিকশনটা তাহলে একবার একটু ডিটেলসেই বলছি। ফ্রিকশনটা কি ছিল আমাকে বলো। ফ্রিকশনটা হচ্ছে ধরো এরকম কোনো একটা প্লেন আছে, সেখানে একটা কোনো কিছু আছে, এবার সেখানে যদি আমরা জুম করি তাহলে আমরা কি দেখতে পাবো, যে এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রপারলি স্ফিয়ার বা রাউন্ড শেপের না, আর এই জায়গাটাও প্রপার প্লেন না, মানে এই জায়গাটার মধ্যে এরকম 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 আর এরকম একটা ব্যাপার আছে, মানে রাফনেস আছে। তো এই ডিউ টু দিস রাফনেস আমরা কি দেখতে পাই, ফ্রিকশন দেখতে পাই, তাই তো। আর আমরা কি জানি, ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ কোন দিকে অ্যাক্ট করে, অ্যাক্ট ইন দি অপোজিট অপোজিট অফ মোশন, ঠিক আছে। এবার এখানে তোমাকে বুঝতে হবে কয়েকটা জিনিস, সেটা হচ্ছে যে একটা জিনিসই বুঝতে পারবে, সেটা হচ্ছে গ্রাফটা দিয়ে যদি বোঝানো যায় তাহলে একবারেই বুঝতে পারবে। আমাদের এখানে কি কি বলা আছে, ফার্স্টে বলা আছে হচ্ছে প্রথমত বলা আছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশনের কথা। স্ট্যাটিক ফ্রিকশনাল ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য
নর্মাল রিয়াকশান, তাই তো? আমরা একটাকে দেখলাম নর্মাল রিয়াকশানের ভ্যালু যত বাড়বে স্ট্যাটিক ফ্রিকশনের ফোর্সের ভ্যালু তত বাড়বে, রাইট? হ্যাঁ স্যার। নেক্সট আমরা কি দেখলাম? স্ট্যাটিক ফ্রিকশন ইজ ইকুয়ালস টু মিউ ইন্টু নর্মাল রিয়াকশান, মিউ ইন্টু নর্মাল রিয়াকশান। এই ঠিক আছে, মিউটা কি? মিউটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন, মিউটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। এনটা হচ্ছে নর্মাল রিয়াকশন, এন কে আমরা কি লিখতে পারি? এন ইকুয়ালস টু মাস গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এই ডিরেকশনে যদি আমার ওয়েট অ্যাক্ট করে তার অপোজিট ডিরেকশনে আমার কি কাজ করবে? নর্মাল রিয়াকশন আর অর এন। এতটুকু আমরা দেখেছি। নেক্সট হচ্ছে টাইপস অফ ফ্রিকশন। টাইপস অফ ফ্রিকশনের প্রথমে কি আছে? স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন জিনিসটা কি? স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু গ্রাফটা দেখবে এরকম দেয়া আছে, জাস্ট প্রথমে এভাবে বাড়ছে, বাড়তে 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 লিমিটিং ভ্যালুতে পৌঁছচ্ছে, তারপরে এখান থেকে একটুখানি ডিপ করছে। ডিপ করে তারপরে আমরা স্ট্রেট লাইন। তার মানে আমাদের যে স্ট্যাটিক ফ্রিকশন সেটা কিন্তু কনস্ট্যান্ট না। স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু যত তুমি মানে অ্যাপ্লাইং ফোর্স বাড়াবে তত ধীরে ধীরে ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুও বাড়বে। বাট যখন ম্যাক্সিমাম এইখানে পৌঁছচ্ছে, এই পয়েন্টটার একটা নাম আছে, বলো তো কি? এই পয়েন্ট, ধরো এই পয়েন্টটার নাম দিলাম আমি এ, এটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্স, ঠিক আছে? ধরো এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স আছে আর এই ডিরেকশনে আমার অ্যাপ্লাইড ফোর্স আছে। ফ্রিকশনাল ফোর্সকে স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? অ্যাপ্লাইড ফোর্স যত বাড়ছে সাথে সাথে ফ্রিকশনাল ফোর্সও বাড়ছে একটা প্রপোর্শনাল লিমিট পর্যন্ত। এই যে লিমিটটা, এই জিনিসটাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। আর এখান থেকে এতটুকু হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, এতটুকু হচ্ছে স্ট্যাটিক। এটুকু এতখানি কেন স্ট্যাটিক ফ্রিকশন বলতে পারবে? কারণ এই অ্যামাউন্টের অ্যাপ্লাইং ফোর্স অ্যাপ্লাই করার পরেও আমার বডিটা কি করছে না? মুভ করছে না, স্ট্যাটিক অবস্থায় আছে, তার জন্য এটাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন। এবার এর থেকে যখনই বেশি ফোর্স আমরা অ্যাপ্লাই করব তখনই সেটা মুভ করতে শুরু করবে, আর কি হবে? ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কমে যাবে, ঠিক আছে? কেউ আমাকে বলতে পারবে যে যখনই স্ট্যাটিক ফ্রিকশন থেকে ডাইনামিক ফ্রিকশনে বা কাইনেটিক ফ্রিকশনে আমরা যাচ্ছি তখন আমাদের ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কেন কমে যাচ্ছে? এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশন, এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। এটা কিন্তু আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কেন কম জানো তো? কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম হয়, এই গ্রাফটা থেকেও বোঝা যাচ্ছে। এই গ্রাফটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলতে পারবে স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কেন কম হয়? কারণ হচ্ছে এই যে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন সেটার ভ্যালু কম হয়, ঠিক আছে? স্ট্যাটিক ফ্রিকশনের ক্ষেত্রে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু বেশি। ভ্যালুগুলো দেখবে অঙ্কে দেয়া থাকে, স্ট্যাটিক ফ্রিকশনের কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ভ্যালু বেশি। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি মিউ এস, সাবস্ক্রিপ্টে এস। মিউ এস ইজ গ্রেটার দ্যান মিউ কে। মিউ কে হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের মিউ। বোঝা গেল কি বললাম? স্যার কাইনেটিক ফ্রিকশন ওর পর কনস্ট্যান্টই থাকে, ওর পর আর ও বাড়ে না। না, বাড়ে না। কি কি বললেন স্যার রিজনটা? কারণ এই মিউর ভ্যালুটা স্ট্যাটিকের ক্ষেত্রে বেশি হয়। ও মানে কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইয়েস, বেশি হয় কাইনেটিক। কোএফিশিয়েন্ট, হ্যাঁ, স্ট্যাটিকের ক্ষেত্রে বেশি হয়। মিউ এস ইজ গ্রেটার দ্যান মিউ কে, ঠিক আছে?
আচ্ছা, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ, কেউ একজন অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা বলতে চাচ্ছিলে, বলো তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি? কেউ বলছিলে না অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডেফিনেশনটা? হ্যাঁ স্যার বলছিলাম। হ্যাঁ বলো তো শুনি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে two surface in contact define the angle which the resoluted or limiting friction and normal যে reaction normal reaction hand makes which the direction of the normal reaction আর যেটা থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, যেটা মিউ ইজ ইকুয়াল টু ট্যান থিটা হয়ে যায়। এটাই কি? তাহলে তুমি ডেফিনেশনটা বললে মোটামুটি ঠিকই বলেছো। এবার স্যার একটু পেজে যাবে না, একটু পেজে যে পেজটাতে লিখি। হুম, হয়েছে। আমি তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ কিছুই না, যদি এক সেকেন্ড বললে নাকি লেখা হয়েছে? না স্যার, গ্রাফটা ও, ঠিক আছে, চলো গ্রাফটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা বুঝিয়ে দিচ্ছি, দেখো কিছুই না, একদম ইজি। ধরো এটা একটা আমার সারফেস আছে, এই সারফেসের উপরে আমি একটা বডি রেখেছি। তোমরাই বলবে আমাকে এই বডিটার ওয়েট কোন ডিরেকশনে কাজ করবে। ওয়েট সবসময় ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে, নিচের দিকে, তাই তো? তাহলে এটা যদি হয় তাহলে এই নিচের দিকে কি কাজ করবে? ওয়েট mg। আচ্ছা, নর্মাল রিঅ্যাকশন কোন দিকে কাজ করবে? উপর দিকে, অপোজিট অফ ফোর্স, অপোজিট অফ ওয়েট, ঠিক আছে? তাহলে নর্মাল রিঅ্যাকশন এই উপর দিকে কাজ করছে। নর্মাল রিঅ্যাকশনকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি। নেক্সট হচ্ছে, আমি এই বডিটার উপরে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাইড ফোর্স। এটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্সের ডিরেকশন, এফটা হচ্ছে আমার অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে? অ্যাপ্লাইড ফোর্স, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। আচ্ছা, অ্যাপ্লাইড ফোর্স যদি এই ডিরেকশন হয় তাহলে আমার ফ্রিকশনাল ফোর্স কোন ডিরেকশন হবে বলো? অপোজিট, ওই 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 সাইডে। অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডিরেকশনে ফ্রিকশন কাজ করে, তাহলে এই ডিরেকশন যদি আমার অ্যাপ্লাইড ফোর্স হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স এই ডিরেকশনে হবে, তাই তো? তাহলে ফ্রিকশনাল ফোর্সকে আমি ইয়েলো কালার দিয়ে আঁকছি, তাহলে ফ্রিকশনাল ফোর্স আমার কাজ করবে এই ডিরেকশনে। তাই তো? এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এইবার অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের যে ডেফিনেশন সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডেফিনেশন হচ্ছে তোমাকে রেজাল্টেন্ট বের করতে হবে ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিঅ্যাকশন। তাহলে এদের রেজাল্টেন্ট কি হবে? এটা এটা হবে এই যে রেড কালারে যেটা আঁকলাম। হ্যাঁ স্যার। সবাই জানো তো রেজাল্টেন্ট কি করে বের করতে হয়? হ্যাঁ, ওই ভেক্টরের রেজাল্টেন্ট। রাইট, এই রেজাল্টেন্টটা নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এই থিটা। এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে কি কি বললাম? আমাদের যে বডি আছে, বডির ডাউনওয়ার্ড ডিরেকশনে ওয়েট কাজ করছে, ওয়েটের অপোজিট দিকে নর্মাল রিঅ্যাকশন আছে। আমি পজিটিভ এক্স ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করব তার বিপরীত দিকে সবসময় ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। সেই ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিঅ্যাকশান এদের মধ্যেকার রেজাল্টেন্ট
নর্মাল রিয়াকশনের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে ডেফিনেশনটা কি লিখব? দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন the angle of friction is defined as the angle between the resultant force and the angle between the resultant force of angle of friction and reaction force with the reaction force. Resultant force is the angle between the resultant force. দাঁড়া লিখে দিচ্ছি, দাঁড়া। angle of friction the angle which is the angle which the angle between resultant force of frictional the angle between resultant force of frictional force and normal reaction with the reaction. দেখো বুঝতে পারলে কিনা? দ্য অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট ফোর্স কাদের রেজাল্টেন্ট ফোর্স অফ ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড নর্মাল রিয়াকশন, ঠিক আছে? এদের যে রেজাল্টেন্ট ফোর্স তার অ্যাঙ্গেল উইথ দ্য নর্মাল রিয়াকশন। দেখো বোঝা গেল কিনা? এই ডেফিনেশনটা আমি যেটা লিখিয়ে দিলাম এটা হচ্ছে মানে বইয়ের ডেফিনেশনের থেকে অনেকটা ইজি। দেখো তোমাদের ক্লিয়ার হলো কিনা? বই অনেক কিছু লেখা আছে। হ্যাঁ স্যার, ওই ডায়াগ্রামটাও যদি বানিয়ে দিত এক্সট্রা প্রিভিলেজ পাবো। হ্যাঁ ডায়াগ্রামটা ড্র করবে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে। এবার এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। সিমিলারলি অ্যাঙ্গেল অফ রিপোজ বলেও একটা আছে, সেটা জানো? স্যার ওই মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনসুলেশন অফ এ প্লেন উইথ হরিজন্টাল ওই যেটা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সাজ দ্যাট এ বডি প্লেসড অন এ প্লেন জাস্ট বিগিনস টু স্লাইড ডাউন, এটাই ওর ডেফিনিশন ছিল। হ্যাঁ, মানে মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন যেটার পরে কোনো একটা বডি কোনো একটা ইনক্লাইন প্লেন থেকে ডিউ টু ইটস ওন ওয়েট সেটা স্লাইড করতে শুরু করবে, ঠিক আছে? মানে ধরো তুমি কি করেছো, যে ধরো তুমি এটা তোমার টেবিল আছে, টেবিলের উপরে একটা বই আছে। এবার ধরো এই অ্যাঙ্গেলটা ধরো প্রথমে 15 ডিগ্রি আছে। এবার বইয়ের উপরে তুমি একটা ইরেজার লাগলে, ইরেজারটা দেখবে স্থির অবস্থায় আছে, মানে স্ট্যাটিক অবস্থায় আছে। এবার তুমি কি করছো, ধীরে ধীরে এই যে 15 ডিগ্রি আছে 15 ডিগ্রিটাকে ইনক্রিজ করছো। ইনক্রিজ করতে করতে তুমি এটাকে 30 ডিগ্রি করলে, এরকম করে 40 ডিগ্রি করলে, এরকম করে তুমি যখন ধরো 60 ডিগ্রি করে দিলে তখন দেখলে এখান থেকে এই ইরেজারটা নিচের দিকে স্লাইড করতে শুরু করছে, মানে স্লাইড করে নিচের দিকে নামতে শুরু করছে। তাহলে যেই মিনিমাম অ্যাঙ্গেলটার জন্য এটা স্লাইডিং স্টার্ট হলো সেই মিনিমাম অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিপোজ। কি বললাম, বোঝা গেল? একবার আরেকবার বলবেন। আচ্ছা, ধরো এটা আমার টেবিল আছে, ঠিক আছে? টেবিলের ওপরে তুমি একটা জাস্ট তোমার খাতা বা বই নিয়ে এভাবে রেখেছো। সেই খাতার ওপরে তুমি এরকম একটা কিছু রাখলে, ধরো একটা ইরেজার রেখেছো, ঠিক আছে?
এবার ইরেজারটা কি নিচের দিকে পড়বে? পড়বে না তো, আটকে থাকবে। বাট এবার তুমি কি করলে, এই জিনিসটাকে উপরে উঠাতে শুরু করলে, মানে এই অ্যাঙ্গেলটাকে আরও বাড়াতে শুরু করলে। এই অ্যাঙ্গেলটা প্রথমে ধরো 15 ডিগ্রি ছিল, তুমি বাড়াতে বাড়াতে এটাকে 60 ডিগ্রি করে দিলে। যেই মুহূর্তে 60 ডিগ্রি করলে সেই মুহূর্তে এটা নিচের দিকে নামতে শুরু করলো। মানে যতক্ষণ পর্যন্ত ধরো 59 ডিগ্রি ছিল ততক্ষণও এটা স্ট্যাটিক অবস্থাতেই ছিল। যেই তুমি 60 ডিগ্রি করে দিলে এটা উপর থেকে নিচের দিকে নামতে শুরু করলো। মানে স্ট্যাটিক টু কাইনেটিক হচ্ছে। হ্যাঁ, স্ট্যাটিক মানে হ্যাঁ, তো স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় যাচ্ছে, মানে স্ট্যাটিক টু কাইনেটিক, মানে স্ট্যাটিক থেকে মোশনে যাচ্ছে। তো যেই মিনিমাম অ্যাঙ্গেলের জন্য এটা পড়তে শুরু করলো সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ডিফাইন্ড অ্যাজ দি মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অফ এ প্লেন with horizontal such that a body placed on the plane just begins to slide down, মানে যেটা জাস্ট স্লাইড করতে শুরু করবে সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ রিপোজ। বোঝা গেল? একটু যদি লিখে দিন তো ভালো হবে, আমি লিখে দেবো নিজের খাতাতে। হ্যাঁ, লিখে দিচ্ছি। তার আগে ছবিটা ড্র করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ছবিটা আঁকা সবাই প্র্যাকটিস করবে, সবাই যতজন আছো ক্লাসে। কারণ এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয়, এই নিচের দিকে কি কাজ করবে? এমজি। তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এবার কেন থিটা হবে এটা নিজেরা ক্যালকুলেট করে দেখবে, ঠিক আছে? এটা থিটা হলে এটাও থিটা হবে। এই দিকে যদি এমজি হয় তাহলে এই ডিরেকশনে ওয়েট কত হবে? থিটা ডিরেকশনে, হ্যাঁ বলো। থিটা, আচ্ছা এটা ধরো একটা ফোর্স আছে, এক্স ডিরেকশনে ফোর্সের ভ্যালু এফ এক্স কত হবে, আর ওয়াই ডিরেকশনে এফ এর ভ্যালু কত হবে? ওয়াই এফ। এটা যদি থিটা হয়, এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা কোনটা হবে? এটা না এটা? এই পারে মানে থিটার যেটা অপোজিটের দিকে আসছে এটাই। এটা এটা এমজি সাইন থিটা, তাই তো? হ্যাঁ, রাইট। তাহলে এটা হবে এমজি সাইন থিটা, ঠিক আছে? এটা হবে এমজি cos থিটা কিন্তু ডাউনওয়ার্ডস এর দিকে। হ্যাঁ, তাহলে থিটার সাথে যেটা থাকে সেটা সবসময় কস হয়। তাহলে এফ এক্স কী হবে? এফ কস থিটা, ঠিক আছে? এটা কী হবে? এফ সাইন থিটা। এটা সবসময় মনে রাখবে, যে কোনো ভেক্টর কোয়ান্টিটিকে আমরা ডিভাইড করতে পারি এক্স ডিরেকশন আর ওয়াই ডিরেকশনে, ঠিক আছে? যেটা এক্সের সাথে থাকে সেটা হচ্ছে কস কম্পোনেন্ট, আর যেটা ওয়াইয়ের সাথে থাকে সেটা হচ্ছে সাইন কম্পোনেন্ট। কি বললাম, বোঝা গেল? তাহলে এই ডিরেকশনে যদি আমার একটা ডাইরেকশনে থাকে ওটা cos থিটা, আর যেটা y এর ডাইরেকশনে থাকে ওটা sin থিটা। হুম, আচ্ছা এটা যদি প্লেন হয়, প্লেনের সাথে 90 ডিগ্রিতে কি থাকবে? আর থাকবে নরমাল আর, তাই তো? আচ্ছা এই ডিরেকশনে যদি মোশন হয় তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন ডিরেকশনে হবে? ইয়েলো কালার দিয়ে আঁকছি, অপোজিট সাইডে। তাহলে এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স থাকবে। আচ্ছা এটাকে বইয়ে জেনারেলি আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, তো আমি আলফাই লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই ছবিটা আঁকাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানটাতে আর ইকোয়ালস টু কী হবে আর এফ ইকোয়ালস টু কী হবে ফর ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে যখন প্রত্যেকটা ফোর্স একটা একটার সাথে ইকুয়াল হবে, যখন এর মোশনটা জিরো হবে তখন সেটা ইকুইলিব্রিয়াম স্টেট।
তাহলে আর ইকুয়ালস টু কি হবে বলো, তোমরাই পারবে। আর এফ mg cos থিটা হবে, আর এটা mg sin থিটা, বিকজ এটা ডাউনওয়ার্ডস এর দিকে mg cos থিটা আছে, ওটা ওদিকে sin থিটা আছে। রাইট। তাহলে আমরা এই অ্যাক্সিস বরাবর দেখবো, এই অ্যাক্সিস বরাবর একটা ফোর্স আছে আর একটা ফোর্স আছে mg cos থিটা। তাহলে আর ইকুয়ালস টু mg cos থিটা, রাইট? এটা আলফা হবে। ও সরি, হ্যাঁ আলফা হবে। আর এফ ইকুয়ালস টু কি হবে? এফ ইকুয়ালস টু mg sin alpha. sin alpha, রাইট? আচ্ছা, এবার যদি আমরা এই দুটো রেশিও বের করি, আমরা কি জানি? আমরা এমনি এই জিনিসটা জানি, এফ ইকুয়ালস টু মিউ আর, এটা আমরা জানি, তাই তো? তাহলে এখানটাতে, হ্যাঁ এখানটাতে আমরা যদি মিউ ইকুয়ালস টু বের করতে চাই, তাহলে কি বের করতে হবে? এফ বাই আর। তাহলে এফ বাই আর মানে কি? এফ মানে mg sin আলফা আর cos আলফা। তাহলে mg mg ক্যান্সেল। তাহলে এখান থেকে আমরা মিউ ইকুয়ালস টু কি পাচ্ছি? tan আলফা, যেটা প্রথমেই বললো, ঠিক আছে? তাহলে আমরা যেটা পেলাম, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইকুয়ালস টু tan অফ অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজের যদি আমরা tan নিই, তাহলে পরে আমরা কি পাবো? আমরা পাবো কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। সিমিলারলি এর আগে আমরা যেটা বের করেছিলাম অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, তারও যদি আমরা tan নেই, তাহলে সেটাও কিন্তু আমাদের ইকুয়ালস হবে কার সাথে? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের সাথে। তাহলে থিটা ইকুয়ালস টু আলফা হবে, মানে অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে? কি বললাম বোঝা গেল? তো অ্যাঙ্গেল অফ রিপোজ কি হবে? tan থিটা, tan আলফা। হ্যাঁ, অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে tan আলফা। অ্যাঙ্গেল অফ রিপোজটা tan আলফা না, অ্যাঙ্গেল অফ রিপোজ তো আলফা, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে tan আলফা। অ্যাঙ্গেল অফ রিপোজ তো এটা, তার যদি আমরা tan কম্পোনেন্ট নিয়ে নিই, ঠিক আছে, tan আলফা, সরি tan আলফা হচ্ছে কার সাথে ইকুয়াল? মিউ। মিউটা কি জিনিস? কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কি বললাম এবার বোঝা গেছে? হ্যাঁ স্যার, ডেফিনিশনটা একটু দিবেন। ও ডেফিনিশনটা লিখতে হবে না? হ্যাঁ ঠিক। হ্যাঁ মানে সিম্পল ভাষাতে, মানে পড়লেই মানে বুঝতে পারি ওমনিতে। আচ্ছা, অ্যাঙ্গেল অফ রিপোজ আমি লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দ্য মিনিমাম অ্যাঙ্গেল with minimum angle of inclination, minimum angle of inclination of a plane with the horizontal such that a body placed on the plane just begins to slide down. যেটা বললাম সেটা লিখেছি, ঠিক আছে? জাস্ট বিগিন টু স্লাইড ডাউন মানে জাস্ট স্লাইড করতে শুরু করবে, সেই অ্যাঙ্গেলটাকে, সেই মিনিমাম অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ রিপোজ।
বোঝা গেল? হ্যাঁ এই দুটো মুখস্থ করবে ভালো করে। আচ্ছা, ওই নেক্সট একটা অঙ্ক আছে, ওই 60 কেজি ওজনে, এই অঙ্কটা আমি আগেও করিয়েছি, ঠিক আছে? ওই 60 কেজি ওজনের এক ব্যক্তি এত কেজি একটা লোড নিয়ে এত উপরে গেল, এই অঙ্কটা আগেও করিয়েছি, তাহলে এই অঙ্কটা আর করাচ্ছি না। স্যার একটুখানি দেখাবেন তো অঙ্কটা, মানে আমি পরে জয়েন করেছি না ইজি টু লার্নিং ডিসেম্বরে, তার জন্য হতে পারেনি কমপ্লিট। তুমি ডিসেম্বরে জয়েন করেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে করিয়ে দিচ্ছি অঙ্কটা। তাহলে করিয়ে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। অঙ্কটা হচ্ছে, এ ম্যান ওয়েটিং 60 কেজি ক্লাইম্বস আপ এ স্ট্যাটিক, না বাপ রে বাপ, তোমার তো জাস্ট আমি বলছি কোশ্চেনটা দেখো, ঠিক আছে? একজনের ওয়েট আছে, ম্যান 60 কেজি, ঠিক আছে, উইথ লোড অফ 30 কেজি, মানে তার নিজের ওজন 60 কেজি, সে আরো 30 কেজি নিয়েছে অন ইজ হেড। সে সিঁড়ি দিয়ে উঠছে, the steps of 0.3 meter. If he takes 10 seconds to climb, find its power. If takes 10 seconds to ট্রাই করো এটা। Sir, it a load of 30 kg. 30 কেজি, 30, এটা 30, এটা কি বলেছে দেখো, এক ব্যক্তি আছে যার এটা 270 জুলের যে ওয়ার্কটা আর পাওয়ারটা 270 এটা অ্যাকচুয়ালি ভাষাটা ভুল আছে, এটা ওয়েট হবে না, ঠিক আছে? এটা মাস হবে, মাস হবে। হ্যাঁ, কি বলে 270 কি এসছে? এটা 270 জুলের যে ওয়ার্কটা। না, এখানে আমি তো বের করতে বলেছি পাওয়ার। হ্যাঁ, ওয়ার্ক প্রথমে বের করতে হবে। ওয়ার্কটা আমি কি করে পাবো? ওয়ার্কটা দেখো, প্রথমে এখানে আমাকে মাস দেয়া আছে,
মাস কত বলেছে, 60 কেজি বলেছে ওর নিজের মানে মাস, আর তার সাথে ওর একটা লোড নিয়ে যাচ্ছে 30 কেজির, তাহলে 60 + 30 করতে হবে, টোটাল 90 কেজি। তাহলে এটা হচ্ছে আমার এম, বোঝা গেল? হ্যাঁ স্যার। এম হলো। নেক্সট জি, আমাকে কোশ্চেনে কিছু বলে দেয়নি, যখনই কিছু বলে দেবে না তখন জি আমরা কত নেব, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যদি কোশ্চেনে পার্টিকুলারলি বলে দেয় যে জি 10 নিতে, ঠিক আছে, তখন 10 নেবে। 10 ধরে এমনিতে করে হবে না, এটা আমি 10 ধরেই করেছিলাম। দেখো 10 ধরে করলে হবে, হয়তো প্রফেসর নাম্বারও দিয়ে দেবে, বাট তোমাদের যদি অ্যান্সার কি তৈরি হয়, যদি অ্যান্সার কিন্তু কি তৈরি হয়, ঠিক আছে। ক্যালকুলেটর তো থাকবে তো 9.8 না, নিলে আমি তো কি ভালো। বলছি শোনো আগে, হ্যাঁ আমি কি বলছি শুনে নাও ভালো করে, সেটা হচ্ছে যদি কোশ্চেনে মেনশন থাকে যে জি ইকুয়ালস টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেন তুমি 10 ধরে অঙ্ক করবে। আদারওয়াইজ যদি মেনশন না থাকে সেক্ষেত্রে তুমি অলওয়েজ 9.8 নেবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এখানে কিছু মেনশন নেই, তাহলে আমরা 9.8 নেব। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা পোটেনশিয়াল এনার্জি কি পাবো, পোটেনশিয়াল এনার্জি আর ওয়ার্ক সেমই জিনিস, তাহলে ওয়ার্ক ইকোয়াস আমরা কি পাবো, ওয়ার্ক ইকোয়াস পাবো এম জি এইচ, তাহলে এম কত 90, জি কত, জি হচ্ছে 9.8, এইচ, এটা 2.205 আসবে। এইচ মানে এটাকে এটার সাথে গুণ করতে হবে, তাহলে 20 ইন্টু 0.3, এটা করলে কত হবে দেখো, এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে ওয়ার্ক। হাইট তো 6 আসবে। হ্যাঁ, তাহলে 90 মাল্টিপ্লাইড বাই 9.8 মাল্টিপ্লাইড বাই 20 মাল্টিপ্লাইড বাই 0.3, এটা আসবে হচ্ছে কত এসছে, এটা কত এসছে, এটা এসছে হচ্ছে 5292, তাই তো? 54 ইন্টু 98। না, আমার তো এটা 54 এসছে, 5 to 9 to। হ্যাঁ 5292 ঠিক এসছে। 5290। এত ঝুল, বাকিরা করছো তো অঙ্কটা? প্রশান্ত মাহাতো করছো? বাকি যে কজন আছো, যে রাত্রি হয়েছে অনেক। তাহলে এটা 5292 হলো। দেন আমাকে কি বলছে, পাওয়ার বের করতে বলছে, পাওয়ার ইকুয়ালস টু কি হয়, Work by time। ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক আমার বেরিয়েছে 5292, সরি ডিভাইড বাই টাইম 10 সেকেন্ড, তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 5 to 9.2। 529.2, এটা ইউনিট কি হবে, ওয়ার্কের ইউনিট কি হয়, ওয়াট। ওয়াট। জুল পার সেকেন্ড আর ওয়াট, ঠিক আছে। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল এই কোশ্চেনটা, ঠিক আছে। বুঝে গেল? হ্যাঁ স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো। স্যার। ইফ দ্য মোমেন্টাম অফ আ বডি ইনক্রিজ বাই 100%, what is the percentage increase in its kinetic energy? কিভাবে করবো বলো, বাকিরা বলো। দাম কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 100% মোমেন্টাম ইনক্রিজ হয়েছে, ওর পার্সেন্টেজ বার করতে পারছে ইনক্রিজ ইন ইটস কাইনেটিক এনার্জি। তাহলে একটা ফর্মুলা আমরা একটু আগে করেছিলাম, মনে আছে ফর্মুলাটা, কোনটা? P ইকুয়ালস টু রুট ওভার 2 me। হ্যাঁ ওখানে তো হ্যাঁ ওখানে হ্যাঁ। মোমেন্টামের সাথে কার রিলেশন আছে, কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে ওই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে পরেই তো হবে।
স্যার একটু করে দেবেন তো ভালো হতো। তুমি আমাকে বলো কি করতে হবে, একদম ইজি। এই কোশ্চেনটা প্রচুরবার এসছে বিভিন্ন পরীক্ষায়। মানে ওটা আমি রুট কি টু বললাম এম। বুঝতে পারলে তো? স্যার কাইনেটিক বুঝতে এনার্জি, পারলাম, কিন্তু কিন্তু কেমন করে অ্যাপ্লাই করবো ওটা আমি পাচ্ছি না বুঝতে। ফর্মুলাটা আগে বলো। ফর্মুলাটা কি আছে আমাদের? কি বলেছো? রুট টু এম। কাইনেটিক এনার্জি সমান সমান কি আছে? হাফ এম ভি স্কোয়ার। মোমেন্টাম ইকুয়ালস টু কি আছে? এম ইন্টু ভি, তাই তো? হ্যাঁ এটাই তো। হ্যাঁ। এবার কি হয়েছে বলো? মোমেন্টাম কত হয়েছে? 100% ইনক্রিজ হয়েছে। ওহ, 100% ইনক্রিজ হলে কত হবে? ওটা কি 50% হবে কি? 1/2 আছে। বাকিরা যারা বাকি অ্যান্সারগুলো দিচ্ছিলে, একজন সে একটু ট্রাই করে বলো তো কি করতে হবে। দেখো একটুখানি নিজেকেও মাথা খাটাতে হবে। আমি তো ফর্মুলাও বলে দিলাম। স্যার কোশ্চেনটা আরেকবার রিপিট করলে ভালো হতো। আচ্ছা, ও বলেছে যে মোমেন্টাম পি হ্যাজ 100%, হ্যাজ বিন হবে, ঠিক আছে? হি হ্যাজ বিন ইনক্রিজ বাই 100%, দেন কাইনেটিক এনার্জি কি হবে? ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে, না কি হবে, আর কতখানি হবে? খুব ইজি, খুবই ইজি। দেখো এটা ফার্স্টে আমার মোমেন্টাম এটা ছিল, তার জন্য আমার কাইনেটিক এনার্জি এটা ছিল, তাই তো? হ্যাঁ এবার সেকেন্ড কেসে আমার মোমেন্টাম কি হয়েছে বলো? ইনক্রিজ হয়েছে 100%। 100% ইনক্রিজ হওয়া মানে কত টাইমস ইনক্রিজ হওয়া? 100 টাইমস। বাট 100% ইনক্রিজ হওয়া মানে কত টাইম ইনক্রিজ হওয়া? কত এক্স হওয়া? 10x। জয়ন্তী বলো দেখি, 100 টাইমস যদি কোনো কিছু ইনক্রিজ হয়, সরি 100% যদি কোনো কিছু ইনক্রিজ হয়, তাহলে কত টাইমস হয় সেটা? হ্যাঁ, শোনা গেল না কিছু, আবার বলো। না, 50 টাইমস না। 100 টাইম ইনক্রিজ হবে। না, 100 টাইমস না। 100 টাইমস মানে বুঝতে পারছো 100 গুণ। কোনো জিনিস যদি 100% ইনক্রিজ হয়, তার মানে সেটা 2% না, দ্বিগুণ, দ্বিগুণ হয়ে যাবে, তাই না? 100 টাইমস মানে দ্বিগুণ, ঠিক আছে? মানে কোনো জিনিস ধরো, এই যে টাকা দিয়ে বললে এখনই বুঝে যাবে। তোমার কাছে 100 টাকা ছিল, ঠিক আছে? 100 টাকা 50% বাড়লো। 50% বাড়লে কত হবে? 150। হ্যাঁ, যদি 100% বাড়ে তাহলে কত টাকা হবে? 200। কত টাইমস হচ্ছে? 100 200 2 টাইমস। বুঝতে পারলে? এবার কোনো কিছু যখন 100% বেড়ে যায়, তার মানে সেটা 2 টাইমস হয়। বোঝা গেল এবার? হ্যাঁ হ্যাঁ।
এই অঙ্কটা করেই আজকে ছাড়বো, ঠিক আছে? এই ক্লাসটা ইউটিউবেও থাকবে। তাহলে এটা 100% মানে 2 টাইমস হবে। তাহলে এবার বলো কি করতে হবে? ইউটিউবে থাকবে মানে লাইভটা আপলোড হবে না? লাইভটা আপলোড মানে ওই তো প্রিমিয়ার করা যায় এখন না? তাহলে এটা কি হবে? হ্যাঁ। এটা ফার্স্ট কেস। ফার্স্ট কেসে এরকম ছিল, যখন পি ইকুয়ালস টু এমবি ছিল তখন কে এটা ছিল। এইবার সেকেন্ড কেসে আমাকে কি বলেছে, এই পিটা 100 টাইমস হয়েছে, মানে 100 গুণ বেড়ে গেছে, মানে 100% বেড়েছে। তার মানে কত টাইমস বেড়েছে? পি থেকে কত হয়েছে? 2p হয়েছে, রাইট? হ্যাঁ তাই না? স্যার। পি থেকে 2p হয়েছে। তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে আগে পি এর রেসপেক্টে লিখতে হবে। তাহলে কে ইকুয়ালস টু 1/2 এম ভি স্কোয়ার, এটাকে যদি আমরা পি এর রেসপেক্টে লিখি তাহলে কি হবে? কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2 এম। কে ইকুয়ালস টু, দেখো বুঝতে পারলে কিনা? কেউ এমন আছে যে বুঝতে পারো না এই জিনিসটা? এম ইনটু করে দিলাম আর ডিভাইড করলাম না? হ্যাঁ রাইট। তার মানে এখানটাতে ওপরে এম গুণ করলাম, এম স্কোয়ার ভি স্কোয়ার হলো, নিচে 2m হলো। এম স্কোয়ার ভি স্কোয়ারকে আমরা পি স্কোয়ার লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এটা ইনিশিয়াল কেসের, কেস 1-এ। এবার কেস 2-তে কি হয়েছে? পিটা আমার দ্বিগুণ হয়েছে, মানে কাইনেটিক এনার্জি 2, এটা কাইনেটিক এনার্জি 1। সেটা কি হবে? 2p স্কোয়ার বাই 2m। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 4p স্কোয়ার বাই 2m। বুঝা গেল? এতটুকু বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? k2, সরি, 2p স্কোয়ার বাই m। 2 আর 4 কেটে যাবে না? না না, এটা কাটবো না, দেখো না, 4টা 4ই রাখলাম। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি না? পি স্কোয়ার বাই 2m কে আমরা কাইনেটিক এনার্জি 1 লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ। তাই তো? হুম। তাহলে কাইনেটিক এনার্জি 2 কাইনেটিক এনার্জি 1 এর কত গুণ হচ্ছে? 2 গুণ, 4 গুণ, 4 গুণ। 4 গুণ হচ্ছে। এবার 4 গুণ হচ্ছে, তাহলে বাড়লো কতখানি? 3 গুণ বাড়লো, তাই না? হ্যাঁ, 1 গুণ ছিল আর 3 গুণ বাড়লো। 4 গুণ হলো, তাহলে কত পার্সেন্ট বাড়লো বলো? মানে 3, মানে 3 গুণ বাড়লো তো হ্যাঁ, তার মানে হবে কি 100 ইনটু 3 হবে কি? 300% বাড়লো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। তো মানে যেমন কি 4 হলো, আর অন্য যদি কোশ্চেন দিয়ে দিল 200%, তো এটা ওইখানে হয়ে যাবে 3p। 200% যদি বেড়ে যায় কোনো কিছু, 200% বাড়া মানে কি? 4 বার, 4p, 4 বার হবে না? না, 3 বার হবে। কোনো কিছু যদি 200% বাড়ে, তাহলে ইনিশিয়ালি যত ছিল তার থেকে কত গুণ হবে? 2 গুণ হবে। 4 তার মানে গুণ। 3p হয়ে যাবে। হ্যাঁ 3p হয়ে যাবে। 3p বুঝতে হবে, পারলে? তো মানে 2, মানে 200 ইন্টু 2 হবে, মানে 400 হবে কি? তাহলে এখানে তখন 3 হবে। হ্যাঁ 3 3 স্কোয়ার হবে। মানে কত হবে? 3 স্কোয়ার কত হবে? 9 হবে 9। এখানে, হ্যাঁ তাই না? 9, তবে 8 দিয়ে গুণ করতে হবে 200 কে, তো হবে 1600 হবে। ও আবার কি সব বলছো তুমি? এখানে যদি 9 হয় তাহলে এখানে কি হবে? 9 পি স্কোয়ার বাই 2m, তাই হ্যাঁ, না? তো 9 কে 1 হবে না? হ্যাঁ, তাহলে এটা কি হবে? 9 ke1, তাই হ্যাঁ তো? 9 ke1 মানে কি? 9 গুণ বাড়লো। 9 গুণ বাড়লো মানে কত পার্সেন্ট বাড়লো? 8% বাড়লো। 800, হ্যাঁ 800%। হ্যাঁ 800%, ঠিক আছে? 8% না 800%, বোঝা গেল? হ্যাঁ। তো তাহলে ওটা 200% বাড়লে এটা 800% বাড়বে, ওটা 100% বাড়লে এটা 300% বাড়বে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো।
বাকিদের কোনো প্রশ্ন আছে? এটা বুঝতে পেরেছো বাকিরা? সরি, বেকার এটা মুছে দিলাম। বাকিরা বুঝতে পেরেছো? জয়ন্তী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরও স্যার বলছিলাম কি ওই রিজনিং টাইপের কোশ্চেন গুলো এটাতে আছে কি, ওয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ওয়াক অন দ্য ওয়েট মার্বেল ফ্লোর, ওয়াই আর ভেহিকলস অফ অ্যান অটোমোবাইল মেড সার্কুলার, এগুলো কি আসতে পারে? আসতে পারে তো, কারণ সার্কুলার কেন বানানো হয়, কারণ হচ্ছে ওটা রোলিং ফ্রিকশন কম হয়, তো এগুলো তো মানে হ্যাঁ, রিজনিং টাইপের ফ্রিকশনকে কোশ্চেন। রিডিউস করার জন্য। হ্যাঁ নিশ্চয়ই, এগুলো তো আসতেই পারে। আর ওটা ওয়েট মার্বেল, ওয়াই ইট ইজ ডিফিকাল্ট টু ওয়াক অন দ্য ওয়েট মার্বেল ফ্লোর। কেন? বিকাল মানে কেন ওটাতে বলছো? ওই ফ্রিকশনালের জন্যই হবে, ফ্রিকশনাল লেস হয়। রাইট। আচ্ছা, আরেকটা কোশ্চেনের অ্যান্সার দাও তো দেখি তোমরা কেউ পারো কিনা। আচ্ছা, যদি আমরা একটা গ্রাফ ড্র করি ডাব্লিউর মানে ওয়ার্কের, সেই গ্রাফের এরিয়া মানে এফ আর এস এর এরিয়া কি রিপ্রেজেন্ট করে? এরিয়া আন্ডার দ্য কার্ভ কি রিপ্রেজেন্ট করে? ধরো এরকম একটা গ্রাফ দিয়ে বলেছে, যে ধরো এরকম একটা গ্রাফ দিয়েছে, এখানে এফ, এখানে এস, এরকম ধরো একটা গ্রাফ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এরকম এই যে এই এরিয়াটা কি রিপ্রেজেন্ট করে বলতে পারবে? ওয়ার্ক এনার্জি হবে কি? ওয়ার্ক এনার্জি না, শুধু ওয়ার্ক, ঠিক আছে? হ্যাঁ, শুধু ওয়ার্ক। এরিয়া আন্ডার কার্ভ হচ্ছে ওয়ার্ক রিপ্রেজেন্ট করে। বাকিরা জানতে এটা? হ্যাঁ স্যার, এটা জানতাম। ঠিক আছে, আর বলো ওয়ার্ক, এই চ্যাপ্টারে আর কোনো কোশ্চেন আছে? স্যার, আপনি যে নিউমেরিক্যাল করলেন ওর মধ্যে থেকে এরকম নিউমেরিক্যাল আসবে তো? হ্যাঁ, তোমাদের এর থেকে কঠিন কিছু আসবে না, ঠিক আছে? মানে এতদিন পর্যন্ত তো এর থেকে কঠিন কিছু আসেনি। আচ্ছা, আর একটা জিনিস বলো, যদি কোনো জায়গায় হর্স পাওয়ার দেওয়া থাকে, হর্স পাওয়ার থেকে ওয়াটে কনভার্ট করতে পারবে তো? 746 ওয়াট দিয়ে ওটা করলেই রাইট, ডিভিশন। ওয়ান হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট, ঠিক আছে? 1 সেভেন এইচপি কত? মানে 740। দেখো 746 টা হচ্ছে অ্যাকুরেট, ঠিক আছে? কোনো কোনো জায়গায় 737ও না হয়, কোনো কোনো জায়গায় 740ও না হয়, বাট তোমরা 746টাই নেবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে? আশা করি নেই। স্যার, আমাদের নেক্সট ক্লাসটা কবে হবে? নেক্সট ক্লাসটা কালকে। তোমরা আমাকে বলো তো কালকে কখন তোমাদের সময় হবে? কালকে স্যার বুধবার, তো স্যার ওই 6টা 7টার দিকে। ঠিক আছে, কালকে তাহলে আমরা না করে একটু এই 10টা থেকে করলেই ভালো হয়, সন্ধ্যের টাইমটা একটু প্রবলেম এবার হয়। বুঝতে পেরেছি, কিন্তু 10টা থেকে করলে কি বলতো, বাকিরা কেউ জয়েন করবে না, বুঝলে? কারণ এখানে হ্যাঁ। অধিকাংশই, হ্যাঁ অধিকাংশ দেখো সবাই ফার্স্ট ইয়ার, তো মানে কেবল স্কুল পেরিয়ে কলেজে এসছে। এবার এত রাত্রে পড়াশোনাটা সবাই মানে এটার সাথে ফ্যামিলিয়ার না। এবার ধরো যারা মানে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ে, তারা অনেক রাতে রাতে ক্লাস করে নিয়েছে, তো তাদের এটার সাথে অভ্যস্ত। সেই জন্য আমি বলছি যে মানে একটু আগে করলে বেটার হয়। ওকে স্যার। 7টা থেকে 7টা, হ্যাঁ স্যার 7টা। ঠিক আছে, তাহলে কাল 7টা থেকে আমরা হিট অ্যান্ড থার্মোমেট্রি যে চ্যাপ্টারটা আছে ওটা পড়বো, ঠিক আছে? হ্যাঁ ওটা ওটা একটু বড়ও আছে, অনেক কিছু আছে, ওটাতে সময় লাগবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আর থ্যাংক ইউ কোনো স্যার। প্রশ্ন? হ্যাঁ, আর কোনো প্রশ্ন না থাকলে লিভ করে যাও।